ইরান যুদ্ধ নিয়ে মহাবিপদে ট্রাম্প, এতটাই যে সে এখন চোখের সামনে জেল দেখতে পাচ্ছে। তাই বিপদ থেকে বাঁচতে ট্রাম্প ধর্ণা দিয়েছে পুতিনের কাছে, সরাসরি সিআইএর প্রধানকে পাঠিয়ে দিয়েছে রাশিয়ায়। গতকাল মানে 26 আগস্ট লাটভিয়া থেকে আমেরিকার একটি স্পেশাল বিমান, যার নাম C-17 গ্লোবস্টার, ক্রেমলিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মজার বিষয় হচ্ছে এই বিমানে আর কেউ ছিল না, ছিল আমেরিকার সিআইএর বর্তমান প্রধান জন র্যাডক্লিফ। এখন আপনি স্ক্রিনে যে বিমানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই C-17 গ্লোবস্টার যা রাশিয়ার ক্রেমলিনে অবতরণ করে। এই ভিডিওটিও রাশিয়া থেকেই নেওয়া হয়েছে। রাশিয়ার আকাশে আমেরিকার বিমান, এমন ভিডিও ছড়িয়ে পড়ার সাথে সাথে চারিদিকে গুঞ্জন শুরু হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় অনেকে তো মজা নিতে শুরু করে। রাশিয়ার সোশ্যাল মিডিয়ায় মস্কো আন্ডার অ্যাটাক ট্রেন্ড করতে শুরু করে। সাধারণ মানুষ এটি নিয়ে মজা করলেও গণমাধ্যমগুলি কিন্তু মোটেও বিষয়টিকে হালকাভাবে নেয় না। কারণ আপনি নিজেই চিন্তা করে দেখুন, রাশিয়ার আকাশে আমেরিকার বিমান, তাও আবার যেন তেন বিমান না, একটি সামরিক বিমান। এটি রেয়ার ঘটনা, সচরাচর এমন কিছু দেখা যায় না। এরপর থেকেই খবর আসতে শুরু করে ট্রাম্প গোপনে তার সিআইএর প্রধানকে রাশিয়ায় পাঠিয়েছে। This morning, a U.S. military plane landed at an airport in Moscow. And on board, reportedly, is CIA Chief John Ratcliffe. Why the CIA director made a mysterious trip to Moscow. যদিও রাশিয়া ও আমেরিকা বিষয়টি পুরোপুরি গোপন রাখার চেষ্টা করেছে, কিন্তু আপনারা তো জানেন বর্তমান তথ্য প্রযুক্তির যুগে কোনো কিছুই গোপন রাখা যায় না। তাই এই ভিডিওটি প্রকাশ পেয়ে যায়, যেখানে দেখা যায় রাশিয়ার পুলিশ কড়া নিরাপত্তা দিয়ে সিআইএর প্রধানকে নিয়ে যাচ্ছে। এরপর থেকে বিশ্ব মিডিয়ায় একটি প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, আর তা হচ্ছে কেন সিআইএর প্রধান রাশিয়ায়? অনেক গণমাধ্যমের দাবি, রাশিয়া যে সম্প্রতি ন্যাটো দেশে হামলার পরিকল্পনা করেছে সেটি যেন পুতিন না করে, তার জন্যই সিআইএর প্রধানের রাশিয়া যাত্রা। আপনারা তো জানেন সম্প্রতি ইউক্রেন ব্রিটেনের তৈরি ড্রোন দিয়ে রাশিয়ায় বড় ধরনের হামলা চালায়। এই হামলায় রাশিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, পুতিন ক্ষোভে ফেটে পড়ে। এরপর থেকে সংবাদ বের হতে শুরু করে ইউরোপকে শিক্ষা দিতে রাশিয়া ব্রিটেন ও জার্মানিতে ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা ব্যবহারের চিন্তা করছে। Russia is actively considering the use of nuclear weapons against Europe. Not against Kiev, against Europe. Specifically, the UK and Germany. তাই অনেকেই ধারণা করে পুতিন যেন ইউরোপ, বিশেষ করে ন্যাটো কোনো দেশে হামলা না চালায়, তার জন্যই সিআইএর প্রধানের এই তড়িঘড়ি করে রাশিয়া যাত্রা। কিন্তু আসল খবর হচ্ছে সিআইএর প্রধান ইউরোপ বা ন্যাটোর জন্য যায়নি, বা ইউক্রেন যুদ্ধ নিয়েও যায়নি, গেছে ইরানের জন্য। ইরান যুদ্ধের একটি রফাদফা করতে ট্রাম্প নাকি পুতিনের শরণাপন্ন হয়েছে। ট্রাম্পের সেই বার্তা নিয়েই সিআইএ প্রধানের তড়িঘড়ি করে রাশিয়ায় যাত্রা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়ার শরণাপন্ন হলো, পুতিনের কাছে ভিক্ষা চাইতে গেল? আসলে এই পুরো বিষয়টি বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে 20 আগস্ট। এই 20 আগস্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরুর ঘোষণা দেয়। তিনি বলেন ইরানের উপর এমন অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে যা আগে কেউ কখনো দেখেনি। Today, at President Trump's direction, the United States Treasury has begun Operation Economic Outcast, an unprecedented campaign against the Islamic Republic of Iran. কিন্তু সমস্যা হচ্ছে ইরান অনেক আগে থেকেই, মানে বহু বছর ধরেই আমেরিকার এ ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ্য করে আসছে। তাই ইরানের কাছে আমেরিকার এসব নিষেধাজ্ঞা নতুন কোনো বিষয় না। তাই ইরান বলে, ঠিক আছে, আমরাও তৈরি, এসব অর্থনৈতিক অবরোধে আমেরিকা আমাদের ভালো ছিটতে পারবে না। ঘটনা সত্য, এসব অর্থনৈতিক অবরোধে যে ইরানের কিছুই হবে না তা ট্রাম্পও জানে। তাই ট্রাম্প পরিষ্কার বলে দেয়, ইরানের সাথে যে দেশ, মানে যে কোনো দেশ যদি ব্যবসা বাণিজ্য করে তাহলে তাদের উপরেও অর্থনৈতিক অবরোধ দেওয়া হবে। আর মূল সমস্যা এখানেই, কারণ আমেরিকার অর্থনৈতিক অবরোধের কারণে অনেক আগে থেকেই ইরানের সাথে বেশিরভাগ দেশেরই ব্যবসা বাণিজ্য বন্ধ। তাই বর্তমানে ইরানের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার চায়না। চীন আমেরিকার নিষেধাজ্ঞা ভঙ্গ করে ইরান থেকে অনেক আগে থেকেই তেল কিনে আসছে, এমনকি ইরান যুদ্ধের মাঝেও তা অব্যাহত আছে। তাই আমেরিকা যদি চীনের উপরে নিষেধাজ্ঞা না দেয়, তাহলে এই যে ইরানের উপরে যে নিষেধাজ্ঞা তা কোনো কাজই করবে না। কিন্তু সমস্যা হচ্ছে আমেরিকার এই মুহূর্তে চীনের উপরে নিষেধাজ্ঞা দেবার মতো কোনো ক্ষমতাই নেই। আর যদি তারা সেটি করেও, তাহলে তার ক্ষতি
আমেরিকারই বেশি হবে, ডলারের আধিপত্য ধসে পড়বে। এমনিতেই ইউক্রেন যুদ্ধে রাশিয়ার উপর নিষেধাজ্ঞার কারণে ডলারের বিশ্বাসযোগ্যতা অনেক নিচে নেমে গেছে। তাই অনেক দেশ ডলারের বিকল্প খোঁজার চেষ্টা করছে। চীন, রাশিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের জোট ব্রিক্স তো ব্রিক্স কারেন্সি নামের নতুন মুদ্রা ব্যবস্থা চালুর অনেক কাছে চলে এসেছে। আর এই অবস্থায় চীনের উপরে যদি আমেরিকা অবরোধ আরোপ করে তাহলে ডলারের আধিপত্য শেষ, ডলারের কবর রচনা হয়ে যাবে। আর চায়নাকেই যদি না ঠেকানো যায় তাহলে ইরানের উপরে কিসের নিষেধাজ্ঞা, কিসের এসব অর্থনৈতিক ডিডে? আর এই বিষয়টি ট্রাম্প খুব ভালো করেই জানে। তাই উপরে উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা বললেও তলে তলে ট্রাম্প ইরানের সাথে একটি সমঝোতায় আসার চেষ্টা করছে। ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে ইরানে পাঠিয়ে দিয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির কেন তড়িঘড়ি করে ইরান গেল, এই বিষয়ে ইরান ও পাকিস্তান কোনো কথা না বললেও গোপন সংবাদ হচ্ছে ট্রাম্পের নতুন সমঝোতা প্রস্তাব নিয়েই নাকি আসিফ মুনির ইরানে হাজির হয়েছেন। এমনকি ট্রাম্পের এই নতুন সমঝোতা প্রস্তাবে কি আছে তারও কিছু অংশ গণমাধ্যমে ইতিমধ্যেই প্রকাশ পেয়ে গেছে। ট্রাম্পের নতুন সমঝোতা অনুযায়ী আমেরিকা হরমুজের যে ব্লকেট আছে তা তুলে নেবে, সেই সাথে ইরানের উপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আছে তাও ধীরে ধীরে প্রত্যাহার করে নেবে, কিন্তু বিনিময়ে ইরানকে কোনো শর্ত ছাড়াই হরমুজ সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে। মজার বিষয় হচ্ছে এই চুক্তিতে মানে নতুন যে প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি কথাও বলা হয়নি। মানে চিন্তা করেছেন, যার জন্যই এত কিছু, যার জন্য এত কাপছাপ, সেই পরমাণু বিষয় নিয়ে কোনো কথাই বলা হয়নি। আরো মজার বিষয় কি জানেন, ইরান ট্রাম্পের এই সমঝোতা প্রস্তাব নাকচ করে দিয়েছে, বলেছে ভার্মে যাও। আর এর যথেষ্ট কারণও আছে। কারণ খুব স্পষ্ট, ইরান ইতিমধ্যে ওমানের সাথে হরমুজ নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করে ফেলেছে। এই চুক্তি অনুযায়ী ইরান ও ওমান দুই দেশ মিলে হরমুজে জাহাজ চলাচলের জন্য একটি নিরাপদ প্যাসেজ তৈরি করবে। আর সেই প্যাসেজ দিয়ে যাবার জন্য প্রতিটি জাহাজকে নির্দিষ্ট পরিমাণ টোল দিতে হবে। সেই টোলের টাকা ওমান ও ইরান ভাগ করে নেবে। মানে ইরান হরমুজকে একটি সুযোগ হিসেবে নিয়েছে, এর মাধ্যমে তারা প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবে। তাই আমেরিকার এসব প্রস্তাব শোনার ইরানের ঠেকা পড়ে গেছে। আর ইরান তো বাদ দিন, আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ওমানও আমেরিকার কথা মানছে না। তাও আবার ট্রাম্পের বোমা মেরে উড়িয়ে দেবার হুমকির পরেও ওমান ইরানের সাথে চুক্তি করেছে। তাই সেখানে ইরানের আমেরিকাকে গোনার টাইমে নেই, তাই তারা গোনায় ধরেও নি। আর এখানে অসহায় ট্রাম্প, কিন্তু এভাবে চুপচাপ বসে থাকলে সামনে ট্রাম্পের জেলে যাওয়া নিশ্চিত। সামনে মধ্যবর্তী নির্বাচন। ইরান যুদ্ধ নিয়ে আমেরিকানরা যেভাবে ক্ষুব্ধ, তাতে নির্বাচনের আগে আমেরিকা যদি এই যুদ্ধে সম্মানজনকভাবে বিদায় নিতে ব্যর্থ হয় তবে ট্রাম্পের হার নিশ্চিত। আর এমন হলে মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে উৎখাত করবে বিরোধীরা। আর এই দ্বিতীয় মেয়াদে ট্রাম্প এসে এমন সব কার্যকলাপ করেছে যে তার বিরুদ্ধে মামলা হতে বাধ্য। আগেরবার মামলা হলেও ট্রাম্প বেঁচে গেছে, কিন্তু এবার মামলা হলে ট্রাম্পের জেলে যাওয়া নিশ্চিত। আর ট্রাম্প সেটি খুব ভালো করেই জানে। আর একথা ট্রাম্প নিজে মুখেই বারবার বলেছে। তাই ট্রাম্প বারবার অভিশংসনের কথা মনে করিয়ে দিয়ে তার সমর্থকদের ভোট টানার চেষ্টা করছে। Because if we don't win the midterms, it's just going to be, they'll find a reason to impeach me. I'll get impeached. কিন্তু ইরান যুদ্ধ না থামলে এসব আর্জিতে কোনো কাজ হবে না। ট্রাম্পের হার নিশ্চিত। তাই অনেকটা অসহায় হয়েই ট্রাম্প ভিক্ষা চাইতেই পুতিনের কাছে ধর্ণা দিয়েছে। সে চাচ্ছে পুতিন যেন ইরানকে বুঝিয়ে একটি সমঝোতায় আসতে সাহায্য করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুতিন কেন ট্রাম্পকে সাহায্য করবে? এখানে রাশিয়ার বেনিফিট কি? খবর হচ্ছে এই ইরান যুদ্ধ থামানোর বিনিময়ে ট্রাম্প পুতিনকে 3টি অফার দিয়েছে। 1, ইউরোপ যে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করছে আমেরিকা তা বন্ধ করে দেবে। 2, পূর্ব ইউরোপে আর ন্যাটো সম্প্রসারণ করবে না, মানে ন্যাটো আর বড় হবে না। আর 3, ইউক্রেন যুদ্ধের জন্য ইউরোপ ও আমেরিকা রাশিয়ার যে বিপুল সম্পদ জব্দ করেছিল তা ধীরে ধীরে ছেড়ে দেবে। কিন্তু শর্ত হচ্ছে আমেরিকা এসব তখনই করবে যখন ইরান যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে। কিন্তু রাশিয়া ট্রাম্পের এই আর্জি মেনেছে কিনা তা এখনো জানা যায়নি। কারণ পুতিন নাকি সিআইএর প্রধানের সাথে দেখাই করেনি। কিন্তু দেখা করুক বা না করুক, সত্যিকার অর্থে কি হয়েছে তা বুঝতে আমাদের তার রেজাল্টের জন্য আমাদের আর কয়েকদিন অপেক্ষা করতে হবে। কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে আসলে পানি কোথায় গড়াচ্ছে।
কে কার প্রস্তাব গ্রহণ করেছে। তো যাই হোক, এই ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিশ্বাস করুন, আপনার একটি সাবস্ক্রাইব, একটি কমেন্ট, একটি লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করবার। আর একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইবে আপনার তো কোনো ক্ষতি হয় না, কিন্তু আমার অনেক উপকার হয়। তাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।